87 উপজেলায় ভোট গ্রহণ শুরু, চলবে বিকেল 4টা পর্যন্ত। অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক আইন শৃঙ্খলা বাহিনী। আমাদের এলাকার যাতে রাস্তাঘাট, স্কুল কলেজ, মাদ্রাসা এসব যদি উন্নত হয়, ওই ধরনের ভালো একজন প্রতিনিধি আমরা চাচ্ছি। শৃঙ্খল, সুষ্ঠু শৃঙ্খল নির্বাচন, যাতে কোনো ঝামেলা জাতি না হয়, এরকম ধরনের একটা নির্বাচন চাই। সঞ্জীবা গার্ডেনের সেপটিক ট্যাঙ্ক থেকে মাংস খণ্ড উদ্ধার, এমপি আনারের বলে ধারণা পুলিশের। চরমপন্থী নেতা সাইফুল গ্রেফতার। পরিত্যক্ত 163 কোটি টাকা ব্যয়ে নির্মাণ ঢাকা জেলা পরিষদ ভবন, নানা অনিয়মের অভিযোগ, বিপুল অর্থ অপচয় নিয়ে প্রশ্ন। এবারও বুক পেতে ঘূর্ণিঝড়ের ক্ষতি থেকে রক্ষা করল সুন্দরবন, স্পষ্ট হচ্ছে ধ্বংসযজ্ঞ, স্বাভাবিক হয়নি উপকূলের জনজীবন। এবং এই অর্থ বছরেও গুরুত্ব পাচ্ছে না শিক্ষা ও স্বাস্থ্য খাত, প্রকল্প নির্ধারণ ও প্রয়োজনীয় বরাদ্দ নিয়ে হতাশ বিশেষজ্ঞরা। দেখছিলেন সংবাদ শিরোনাম। সংবাদ সকালে সঙ্গে আছে আমি জেসিকা আবেদিন। শুরু হয়েছে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে তৃতীয় ধাপের ভোট গ্রহণ। এ ধাপে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে 87টি উপজেলায়। এর মধ্যে ভোটাররা ভোট কেন্দ্রে আসতে শুরু করেছেন। ভোট কেন্দ্রের ভেতরে ও বাইরে আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি লক্ষ্য করা গেছে। শুরুর সময়ে ভোটার উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে উপস্থিতি বাড়বে বলে মনে করছেন কেন্দ্রের প্রিজাইডিং অফিসাররা। 87টি উপজেলার মধ্যে 18টি উপজেলায় ইভিএমে আর 72টি উপজেলায় ব্যালট পেপারে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। সকালে তো ভোট দেওয়ার পরে আর কি অন্য অন্য কাজে যাব, এজেন্ট আছে, এজেন্টের কাজ করবো, এই কারণে সকালে ভোট দিতে আসছি। হ্যাঁ, সবার আগে ভোট দেওয়া বাড়িতে যাবো গা। কোনো সমস্যা নাই, ইনশাল্লাহ ভোট ভালোভাবে হবে আশা করতেছি। শুরু হয়েছে উপজেলা পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ। ভোটের শুরুর খবর জানাতে ময়মনসিংহ, কুমিল্লা এবং মানিকগঞ্জ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইলিয়াস আহমেদ, সুমন কবির এবং আব্দুল আলিম। শুরুতে আমরা চলে যাচ্ছি ময়মনসিংহে ইলিয়াসের কাছে। ইলিয়াস, এরই মধ্যে তো ভোটাররা ভোট গ্রহণ শুরু হয়েছে, ভোটার কি কেন্দ্রে আসতে শুরু করেছেন কিনা, কেন্দ্রের সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন? জেসিকা, কিছুক্ষণ আগেই কিন্তু ভোট গ্রহণ শুরু হয়েছে, অর্থাৎ শুরুর দিকে ভোটাররা কিন্তু কিছুটা কম আমরা লক্ষ্য করেছি। আমি এখন রয়েছি ময়মনসিংহের ত্রিশাল উপজেলার সম্মুখ বৈলর সরকারি প্রাথমিক বিদ্যালয়। অর্থাৎ ঠিক 8টা থেকেই ভোট গ্রহণ শুরু হয়েছে। 8টার কিছুক্ষণ আগে থেকে আমরা দেখেছি ভোটাররা কিন্তু তারা তাদের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করার লক্ষ্যে তারা কিন্তু ভোট কেন্দ্রে এসেছেন এবং তারা কিন্তু লাইনে দাঁড়িয়ে ভোট প্রদান করছেন। এবং আমরা বেশ কয়েকজন ভোটারের সঙ্গে কথা বলেছিলাম। ভোটাররা বলছেন যে কাজের চাপে কিন্তু তারা আগেই এসেছেন এবং তারা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে তারা আবার কাজে ফিরে যাবেন, সেই বিষয়টি কিন্তু বলছিলেন দুই একজন করে। এবং তারা কিন্তু এই লাইনে দাঁড়িয়েছেন এবং তারা কিন্তু ভোট দিচ্ছেন। অর্থাৎ বলে রাখি, ময়মনসিংহের ত্রিশাল, ফুলবাড়িয়া এবং ঈশ্বরগঞ্জ এই 3 উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। 3 উপজেলার মধ্যে 41 জন প্রার্থী কিন্তু তারা প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং তারা বলছেন যে তারা তাদের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করে উন্নয়নের দ্বারা কিন্তু অব্যাহত রাখবেন, সেই বিষয়টি তারা বলছিলেন। আমরা একজন ভোটারের সঙ্গে একটু যুক্ত হব। এই আপনারা তো দাঁড়িয়েছেন সকাল থেকেই, কেমন লাগছে? হ্যাঁ, ইনশাল্লাহ ভালো লাগছে। প্রথমে ভোট দিতে আসছি, সবার ফার্স্ট, ইনশাল্লাহ ভালো লাগছে। যোগ্য প্রার্থীকে ভোট দেবো, এটাই আশাবাদী। মুরব্বী, এত সকালে কেন আসলেন ভোট দিতে? ভোট দেওয়ার জন্য আসছি সকালে, যাতে ভিড় না হয়, তাছাড়া সুস্থ সুন্দর ভাবে ভোট দেওয়ার জন্য মানে
আহ্বান করছে। জেসিকা, শুনছিলেন যে আসলে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, সেই বিষয়টি কিন্তু ভোটাররা বলছিলেন, সেই জন্যই কিন্তু তারা সকাল সকাল কেন্দ্রে এসেছেন এবং তারা তাদের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করার লক্ষ্যে কিন্তু তারা লাইনে দাঁড়িয়েছেন এবং তারা কিন্তু খুব সুশৃঙ্খল ভাবে কিন্তু তারা ভোট প্রদান করছেন। এছাড়াও ভোটকে নির্বিঘ্ন করতে আমরা লক্ষ্য করেছি যে একেবারেই আইন শৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে, অর্থাৎ প্রত্যেকটা কেন্দ্রে কেন্দ্রে কিন্তু আমরা লক্ষ্য করেছি আনসার এবং পুলিশ সদস্যের পাশাপাশি কিন্তু স্ট্রাইকিং ফোর্স হিসেবে কিন্তু বিজিবি এবং র্যাব কিন্তু কাজ করছেন। অর্থাৎ ব্যালট পেপারের মাধ্যমে ময়মনসিংহের 3টি উপজেলায় কিন্তু ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। অর্থাৎ ভোটকে নির্বিঘ্ন করতে কিন্তু সকল ধরনের প্রস্তুতি কিন্তু নেওয়া হয়েছে, অর্থাৎ প্রত্যেকটি কেন্দ্রে কিন্তু নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এছাড়াও প্রার্থী যারা আছেন তারা কিন্তু ভোটারদেরকে ভোট কেন্দ্রে আসতে নানাভাবে উৎসাহিত করছেন এবং বিভিন্ন ভাবে কিন্তু সহযোগিতা করছেন, অর্থাৎ ভোট যেন উৎসব মুখর হয় সেই লক্ষ্যে কিন্তু আমরা দেখেছি প্রার্থী এবং তাদের সমর্থকরা কিন্তু সকাল থেকেই প্রত্যেকটি ভোট কেন্দ্রের সামনে তারা দাঁড়িয়ে আছেন এবং তারা কিন্তু ভোটারদেরকে ভোট কেন্দ্রে আসতে আসতে কিন্তু তারা নানানভাবে সহযোগিতা করছেন। দর্শক, এই ছিল আমার কাছে ময়মনসিংহের ভোটের পরিস্থিতি নিয়ে সর্বশেষ তথ্য। আমরা এই বিষয়ে জানতে এখন চলে যাব মানিকগঞ্জে, সেখান থেকে যুক্ত হবেন আমাদের সহকর্মী আব্দুল আলী। ধন্যবাদ ইলিয়াস। আমরা ময়মনসিংহের নির্বাচনের খবর জানছিলাম। তো মানিকগঞ্জে এই ষষ্ঠ উপজেলা নির্বাচনে 3য় ধাপ নির্বাচন মানিকগঞ্জে চলছে। সকাল 8টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। আমরা সকালে জাগির মানিকগঞ্জ সদর উপজেলার জাগির উচ্চ বিদ্যালয় কেন্দ্রে আছি। তো এই কেন্দ্রে আমরা দেখতে পেয়েছি সকাল থেকে কিছু কিছু ভোটার আসতে শুরু করেছে। তো প্রশাসনের পক্ষ থেকে সকল প্রস্তুতি নেওয়া হয়েছে এবং নির্বাচন কমিশন থেকে যে বলছে তারা যে সকল প্রস্তুতি নেওয়া হয়েছে এবং কোনো জায়গায় কোনো সমস্যা এখন পর্যন্ত কোনো সমস্যা হয়নি। এবং আমরা ভোটারদের সাথে কথা বলেছি, ভোটাররা যেটি বলছেন যে এবার দলীয় প্রতীক না থাকাতে তারা স্বাচ্ছন্দ্যে এবং ভোট দিতে তারা উৎসুক হয়ে আছেন এবং প্রার্থীরাও যেটি বলছেন যে সুষ্ঠু ভোট অনুষ্ঠিত হবে, তারা এটি প্রত্যাশা করছেন। তো আমি যদি বলতে চাই মানিকগঞ্জের সদর এবং সাটুরিয়া এই 2 উপজেলায় আজ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। 4টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। মানিকগঞ্জে ইভিএম এ ভোট গ্রহণ চলছে। তো কিছু কিছু কেন্দ্রে গত 2য় ধাপের নির্বাচনের কিছু কিছু কেন্দ্রে কিন্তু ইভিএম এর ত্রুটির কথা আমরা জানতে পেরেছি। তো আজ বিদ্যুৎ সমস্যার কারণে ইভিএম এর ত্রুটি হবে কিনা এখন পর্যন্ত আমরা এরকম কোনো খবর পাইনি। আমরা জেলা নির্বাচন কর্মকর্তা যেটি বলছেন, যেটি জেলা নির্বাচন কর্মকর্তা আমিনুর রহমান মিয়া, তিনি আমাদের বলেছেন যে জেলায় যে 2 উপজেলায় যে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, 2 উপজেলায় 170টি কেন্দ্রে ভোট গ্রহণ চলছে। সদর উপজেলায় প্রার্থী রয়েছেন চেয়ারম্যান পদে 7 জন, ভাইস চেয়ারম্যান পদে 5 জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে 4 জন। আমরা প্রশাসনের পক্ষ থেকে যে পুলিশ সুপার গোলাম আজাদ খান তিনি যেটি বলছেন যে প্রায় সহস্রাধিক পুলিশ সদস্য সাদা পোশাকে এবং তারা টহল পুলিশে মোতায়েন রয়েছে যাতে কোথাও কোনো অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে। এদিকে র্যাব আনসার সদস্য এবং বিজিবি কিন্তু মাঠে রয়েছে। তো এই ছিল আমার কাছে মানিকগঞ্জের নির্বাচনের আমার কাছে সর্বশেষ খবর। আমরা এখন চলে যাচ্ছি কুমিল্লার আমাদের সহকর্মী সুমন ভাইয়ের কাছে। সুমন। জি আলিম, আপনাকে ধন্যবাদ। আপনি যেটা বলছিলেন আসলে সকাল 8টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে কুমিল্লা কাকেরচর কারিগরি উচ্চ বিদ্যালয় থেকে বলছি। আপনি জানেন কিন্তু কুমিল্লা 6ষ্ঠ উপজেলা আসলে নির্বাচন 3য় ধাপে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। কুমিল্লা 4টি উপজেলা আসলে নির্বাচন অনুষ্ঠিত হবে। ভোটার সংখ্যা তেমন এখন আমরা দেখতে পাইনি, তবে একজন ভোটার আসলে ভোট প্রয়োগ করেছেন। আসলে দীর্ঘ কত বছর পর ভোট দিলেন, ভোট দিতে কেমন লাগলো আপনার কাছে? হ্যাঁ, ভোট দিতে খুবই আনন্দ পাইছি, পরিবেশটা সুন্দর, কোনো সমস্যা নেই? জি না, কোনো সমস্যা হয় নাই। আসলে যেটা বলছিলেন উনি, কুমিল্লা আমরা দেখেছি আসলে 4টি উপজেলা ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে আজ। একযোগে 14 লক্ষ ভোটার তার ভোটার প্রয়োগ করবেন, সেই ভোটার প্রয়োগের মাধ্যমে 4টি উপজেলা চেয়ারম্যান আসলে নির্ধারিত করবে। আমরা যদি দেখাতে চাই ভিতরে যে ভোটাররা আসলে ভোট দিতে এসেছেন এবং তারা ভোট প্রয়োগ করছেন এবং সেই সাথে যদি আমি জানিয়ে রাখি কুমিল্লা আসলে যথেষ্ট নিরাপত্তার মাধ্যমে আসলে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। কুমিল্লা আমরা দেখেছি প্রতিটি ভোট কেন্দ্রে আসলে যথেষ্ট নিরাপত্তা ব্যবস্থা হচ্ছে। মানুষকে ভোটারদের বলছে ভোট গ্রহণ
ভোটারদের কেন্দ্রে আসার জন্য এবং ভোট কেন্দ্রে অবস্থান সকলকে বলছে সকল ভোটার আসে সুন্দর মতো ভোট প্রয়োগ করার জন্য। তবে আপনি জানেন ফিদারিং অবস্থায় যে কেন্দ্রে রয়েছে আমি, এই কেন্দ্রে 2198টি ভোট রয়েছে এবং সেই 2198 ভোট আসলে পুরুষ মহিলা সহকারে 2198 ভোট রয়েছে এখানে। যদি জানিয়ে রাখি, কুমিল্লা আমরা দেখেছি সকল ভোটাররা তারা বলছে সুষ্ঠু অবাধ নির্বাচন তারা চায়। আসলে আমি আর কিছু কথা বলতে চাই, ভোট দিতে কেমন লাগছে আপনার? ভোট দিতে কেমন লাগছে? কত বছর পর ভোট দিতে আসলেন? যেটা বলছেন এ ছিল কুমিল্লা থেকে সর্বশেষ জেসিকা। সুমন, আপনাকে ধন্যবাদ। সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি আলিম এবং ইলিয়াস আপনাদেরও। দর্শক, উপজেলা নির্বাচনের সবশেষ খবরাখবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। কলকাতার সঞ্জীবা গার্ডেনের সেপটিক ট্যাঙ্ক থেকে প্রায় 4 কেজি ওজনের মানুষের দেহাংশের মাংস উদ্ধার করা হয়েছে, যা ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের বলে ধারণা করছে পুলিশ। তবে বিষয়টি নিশ্চিত হতে পরীক্ষার জন্য ফরেনসিক বিভাগে পাঠানো হয়েছে। সাবরিনা মজুমদারের রিপোর্ট। ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যার রহস্য উন্মোচনে ঢাকা মহানগর গোয়েন্দা দলের কলকাতা যাওয়ার 3য় দিনে জট খুলতে শুরু করেছে। নিউটাউন থানার সঞ্জীবা আবাসনের BU 56 ফ্ল্যাটের সেফটি ট্যাঙ্ক থেকে উদ্ধার হলো প্রায় 4 কেজি ওজনের দেহাংশের মাংস। পশ্চিমবঙ্গের সিআইডি পুলিশ এটি উদ্ধার করে। প্রত্যক্ষদর্শী এবং আবাসনের সুয়ারেজ সিস্টেমের কর্মী সিদ্ধেশ্বর মণ্ডল জানান, মাংসগুলি রাখা হয়েছে একটি কাচের জারে নুন মিশ্রিত পানিতে। মাংসের পিসগুলো অনেকটা পাকোড়ার পিসের মতো। যেনাকে খুন করা হয়েছে ছোট ছোট পিস করে, মানে প্যানের মধ্যে দিয়ে মানে ফ্ল্যাশ করিয়ে দিয়েছে, ফ্ল্যাশ করে মানে সেই মাংসটা ফ্ল্যাশ থেকে পাইপের মধ্যে দিয়ে মানে ম্যানুয়ালে সেফটি ট্যাঙ্কে গিয়ে জমা হয়। পিস ছিল যেরকম কিমা করে, মানে এরকম ছোট ছোট পিস আছে, মানে আপনার পকোড়া পিস। তবে এটি সংসদ সদস্য আনারের কিনা তা জানতে মাংসের অংশটিকে পাঠানো হয়েছে ফরেনসিক বিভাগে। এর আগে মঙ্গলবার ডিবি প্রধান হারুনুর রশিদ জানান, দ্রুতই সব রহস্যের সমাধান হবে। আমরা দেখেছি যে সিআইডি অত্যন্ত আন্তরিকতার সহিত তারা লাশের অংশবিশেষ খুঁজে বের করার জন্য তারাও চেষ্টা করেছে। আমরাও তাদেরকে কিছু কিছু রিকোয়েস্ট করেছি। এই লোমহর্ষক হত্যাকাণ্ডের বিচার করা খুব কষ্টকর হবে বলে আমি মনে করি। তবে এর অর্থ এই কথাটা, এটার অর্থ এই নয় আরও তো অনেক দিন চলবে তদন্ত চলবে। আমাদের এই পুলিশ মানে কলকাতার সিআইডি তারা তো কাজ করছে। আর ঢাকায় সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, আনারের নির্বাচনী আসন ঝিনাইদহ 4 শূন্য ঘোষণার বিষয়ে সংবিধান অনুযায়ী ব্যবস্থা নেবেন স্পিকার। এটা স্পিকার জানেন, এটা সিদ্ধান্ত তিনিই দিবেন। এখানে কনস্টিটিউশন অনুযায়ী তিনি সিদ্ধান্ত নেবেন। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। সংসদ সদস্য আনার হত্যা মামলায় গ্রেফতার চরমপন্থী নেতা শিমুল ভুঁইয়া সেকেন্ড ইন কমান্ড সাইফুল আলম মেম্বারকে গ্রেফতার করেছে যশোর জেলা গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার রাত 9:30টার দিকে যশোর শহরের চাচরা বাবলাতলা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে যশোরের অভয়নগর ও মনিরামপুরে একাধিক হত্যা মামলা রয়েছে বলে জানা গেছে। ডিবির উপপরিদর্শক মফিজুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বাবলাতলার মৎস্য খামার এলাকায় তল্লাশি চালিয়ে সাইফুল মেম্বারকে গান পাউডার সহ আটক করা হয়। তার কাছ থেকে একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে, যেখানে ভারতীয় সিম কার্ড ব্যবহারের প্রমাণ মিলেছে। পরিত্যক্ত অবস্থায় আছে 163 কোটি টাকা ব্যয়ে নির্মিত ঢাকা জেলা পরিষদ ভবন। নানা অনিয়মে 2016 সালে ভবনটি নির্মাণের শেষ পর্যায়ে বন্ধ করে দেওয়া হয় নির্মাণ কাজ। এত বড় অঙ্কের ব্যয়ে নির্মিত এই ভবনটির নথিও গায়েব হয়ে গেছে। তাহলে সরকারি ব্যয়ে নির্মিত এই ভবনটি কি এভাবেই পড়ে থাকবে? মতিউর রহমান জনের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সাদাত নিশাদ। রাজধানীর পুরান ঢাকার জনসন রোডের মোড়ে সুবিশাল 20 তলার এ ভবন। আশেপাশে এই ভবনের মতো আর বড় ভবন না থাকায় এই ভবন চোখ এড়ানোর সুযোগ নেই। তবে পুরো ভবনটি পড়ে আছে খালি। 1 বছর 2 বছর নয়, 8 বছর ধরে এভাবে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে ভবনটি।
ঢাকা জেলা পরিষদ টাওয়ার নামে এই ভবন নির্মাণ করেছে ঢাকা জেলা পরিষদ। কথা ছিল ভবনের দোকান ও জায়গা ভাড়া দিয়ে বিপুল আয় হবে, সে টাকা দিয়ে ঢাকা জেলার উন্নয়ন কাজ করা হবে। এ সুফল দেখিয়ে 163 কোটি টাকার প্রকল্প এই ভবন। এখন আয় তো দূরে থাক, ভবনটি বোঝায় পরিণত হয়েছে। তবে এত বছর ধরে কেনই বা এই ভবন এভাবে খালি পড়ে আছে, সে উত্তর সাধারণ মানুষের জানা না থাকলেও কারণ অনুসন্ধান করে দেশ টিভি। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের তথ্য বলছে, ঢাকা টাওয়ার ভবনটি নির্মাণ কাজ শুরু হয়েছিল 2011 সালে। 5 বছরের মধ্যে নির্মাণ কাজ শেষ করার কথা ছিল। অনিয়মের অভিযোগে 2016 সালে এসে বিল আটকে দেয় স্থানীয় সরকার মন্ত্রণালয়। মূলত তখনই প্রকল্পের কাজ বন্ধ হয়ে যায়। খোঁজ নিয়ে জানা যায়, এত বড় একটি ভবনের ছিল না রাজুকের অনুমোদন, গায়েব হয়ে গেছে ভবনের নথিও। এমন ঘটনায় তখন কোনো মামলা বা জিডি হয়নি। নথি গায়েবের বিষয়টি স্বীকার করেন ঢাকা জেলা পরিষদের চেয়ারম্যানও। তবে কারা এর সাথে জড়িত, এ নিয়ে অনেকটা নিজের গা বাছান এই চেয়ারম্যান। আমি মন্ত্রী সচিব সবার সাথে যোগাযোগ করছি। জেলা পরিষদের নিজস্ব জায়গায় টাওয়ার, শত শত টাকার রেভিনিউ আসবে, হাজার হাজার মানুষের কর্মসংস্থান হবে, কিন্তু এটার কোন ডকুমেন্ট আমি জেলা পরিষদে দায়িত্ব পাওয়ার পর আমি পাই। ভবনটি নির্মাণের ঠিকাদার তমা কনস্ট্রাকশন। তাদের অফিসে গিয়েও পাওয়া যায়নি এর কোনো নথিপত্র। তবে প্রতিষ্ঠানটির কর্ণধার পুরো দায় বর্তান জেলা পরিষদের ওপর। আমি যদি বলি যে আমার অফিসের একটা কাগজ আমি পাচ্ছি না, এটাকে আপনি কোনো সমাধান করতে পারবেন? আমি মনে করি নিশ্চয়ই এটা ভালোভাবে দেখা দরকার যে কেন নথি পাচ্ছে না। 20 তলায় ভবনের মধ্যে একটি তলা ঢাকা জেলা পরিষদের ব্যবহারের জন্য থাকার কথা ছিল। বাকি জায়গা দোকান, কমিউনিটি সেন্টার, আইনজীবীদের বসার জায়গা সহ নানা কাজে ব্যবহারের কথা। এর মধ্যে জেলা পরিষদ ভবনটিতে দোকান ভাড়া দেওয়ার জন্য ব্যবসায়ীদের কাছ থেকে প্রায় 60 কোটি টাকা নেওয়া হলেও এখন তা অনেকটাই অনিশ্চয়তায়। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের নির্দেশে কাজ বন্ধ হলেও বিষয়টি সম্পর্কে এখনো অবগত নন স্থানীয় সরকার মন্ত্রী। আসলে এটা নিয়ে আমি অবহিত নই এই মুহূর্তে, আমি জেনে তারপর বলবো। ঢাকা জেলা পরিষদের ভবন নির্মাণ প্রকল্পটি এভাবে পড়ে থাকাকে রাষ্ট্রীয় সম্পদ অপচয়ের বড় দৃষ্টান্ত বলে মন্তব্য করেন টিআইবির নির্বাহী পরিচালক। জনগণের অর্থের অপচয় হয় এবং এর মাঝখান থেকে কিন্তু এক শ্রেণীর অসাধু কর্মকর্তা কর্মচারীর পাশাপাশি যারা ভেন্ডার্স, যারা এই ধরনের কনস্ট্রাকশন কাজে, নির্মাণ কাজে জড়িত, তাদের একটা সুবিধা অর্জনের, মুনাফা অর্জনের সুযোগ হয়ে দাঁড়ায়। অনিয়ম ধামাচাপা দেওয়ার জন্যই নথি সরিয়ে ফেলার ঘটনা ঘটেছে বলে ধারণা করছেন টিআইবির নির্বাহী পরিচালক। শাহাদাত নিশাদ, দেশ টিভি, ঢাকা। ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে সুন্দরবনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। লবণ পানি প্রবেশ করেছে বন্যপ্রাণী ও বনজীবীদের জন্য তৈরি করা মিঠা পানির পুকুরে। পাওয়া যাচ্ছে হরিণ সহ বন্যপ্রাণীদের মরদেহ। ক্ষতিগ্রস্ত হয়েছে বন বিভাগের অফিস, কর্মীদের থাকার জায়গা, ট্রলার জেটি সহ বিভিন্ন স্থাপনা। বাগেরহাট প্রতিনিধি এস সোহানের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে প্রায় 2 দিন জোয়ার জলোচ্ছ্বাসে প্লাবিত হয়েছে গোটা সুন্দরবন। এতে বনের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সুন্দরবনের অভ্যন্তরে বন বিভাগের বিভিন্ন অফিসের জানালার গ্লাস, টিন, সোলার প্যানেল ও পানির ট্যাঙ্ক উড়িয়ে নিয়েছে ঝড়। ক্ষতিগ্রস্ত হয়েছে জেটি, বনরক্ষীদের ট্রলার সহ অন্যান্য সরঞ্জামাদি। বনের বিভিন্ন এলাকায় 39টি হরিণের মরদেহ পাওয়া গেছে। বিভিন্ন এলাকা থেকে 17টি জীবিত হরিণ উদ্ধার করে চিকিৎসা দিয়েছেন বনরক্ষীরা। এদিকে সুন্দরবনের বন্যপ্রাণী ও বনজীবীদের জন্য করা মিঠা পানির পুকুরগুলোর ব্যাপক ক্ষতি হয়েছে। লবণ পানি ঢুকে ব্যবহার অনুপযোগী হয়েছে সবকটি পুকুর। এছাড়া সুন্দরবনের কটকাট এলাকার পুকুরটি সাগরে বিলীন হয়ে গেছে। সুন্দরবনের সাগরের কাছাকাছি স্টেশন, ছোট ট্রলার ও ওয়্যারলেস যোগাযোগ ব্যবস্থা নষ্ট হয়ে গেছে বলে জানান সুন্দরবন পূর্ব বন বিভাগের এই কর্মকর্তা। ছোট ছোট ট্রলারগুলো ছিল ক্যাম্পের, সেই ট্রলারগুলো বিনষ্ট হয়ে গিয়েছে। অনেক কাঠ ভেসে গিয়েছে জলোচ্ছ্বাসের ফলে। সুন্দরবনের লবণ পানিতে পূর্ণ হয়ে যাওয়া পুকুরগুলো সেচ দিয়ে নতুন করে সুপেয় পানির ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন খুলনা অঞ্চলের বন সংরক্ষক। স্বাভাবিকভাবে এখন আমাদের যেটা হয়েছে যে সুন্দরবনের যে পুকুরগুলো নিমজ্জিত হয়ে গেছে নোনা পানিতে, সেগুলাই সেচ দিয়ে লবণ পানি মুক্ত করে সেখানে আবার বৃষ্টি পানি ধরার ব্যবস্থা করতে হবে। এখনো উত্তাল বঙ্গোপসাগর ও সাগর উপকূলীয় বনের নদীগুলো, ফলে বনের সব এলাকায় যেতে পারছেন না বনকর্মীরা। তাই কি পরিমাণ ক্ষতি হয়েছে সেই বিষয়ে এখনো ধারণা দিতে পারেননি বন বিভাগ। সুন্দরবন বিশেষজ্ঞরা বলছেন, ঝড়, জলোচ্ছ্বাস ও প্রাকৃতিক দুর্যোগ থেকে বন্যপ্রাণীদের রক্ষার জন্য সুন্দরবনের অভ্যন্তরে আরও উঁচু টিলা করা প্রয়োজন। সুন্দরবনের জন্য মাত্র 10টি উঁচু টিলা আছে।
আমরা সরকারের কাছে আবেদন করব, সুন্দরবনকে বাঁচাতে হলে আমাদের অনতিবিলম্বে কমপক্ষে 200 উঁচু টিলা আমাদের তৈরি করতে হবে। 10,000 বর্গ কিলোমিটার আয়তনের সুন্দরবনের বাংলাদেশ অংশে রয়েছে 6,517 বর্গ কিলোমিটার। দক্ষিণ পশ্চিমাঞ্চলের সাতক্ষীরা, বাগেরহাট, পটুয়াখালী ও বরগুনা জেলাকে ঝড় জলোচ্ছ্বাস থেকে রক্ষায় বড় ভূমিকা পালন করে সুন্দরবন। নিউজ ডেস্ক, দেশ টিভি। এদিকে উপকূল জুড়ে স্পষ্ট ঘূর্ণিঝড় রিমালের টানা 2 দিনের তাণ্ডবে ক্ষতচিহ্ন। ঝড়ে বিধ্বস্ত হয়েছে বহু ঘরবাড়ি, উপড়ে পড়েছে গাছপালা, নষ্ট হয়েছে বিস্তীর্ণ ফসলি জমি, ভেসে গেছে ঘেরের মাছ। এখনো পানিবন্দী অনেক এলাকার মানুষ। এখনো স্বাভাবিক হয়নি বিদ্যুৎ সরবরাহ। সহকর্মীদের পাঠানো তথ্যচিত্র আরও জানাচ্ছেন দেবাশ্রী বড়ুয়া। রোববার থেকেই ভোলা উপকূলের উপর দিয়ে বয়ে যায় ঝড়ো বাতাস ও ভারী বর্ষণ, যার প্রভাবে উত্তাল হয়ে ওঠে নদী ও সাগর। প্রবল জোয়ারে লোকালয়ে প্রবেশ করে অস্বাভাবিক পানি। এতে তলিয়ে যায় বাঁধের বাইরে অন্তত 30টি গ্রাম। পানিবন্দী হয়ে দুর্ভোগে পড়েন হাজার হাজার মানুষ। টানা 3 দিন এমন অবস্থা বিরাজ করায় দুর্গত এলাকায় নেমে এসেছে সীমাহীন দুর্ভোগ। আমাদের এদিকে বন্যায় পানি উঠে আমাদের ঘর দুয়ারে অনেক ক্ষতি হয়েছে। এখানে জোয়ারের পানি রাস্তাঘাট চলে যায়। ঝড়ের কারণে মেঘনার পানি বিপদসীমার 91 সেন্টিমিটার উপরে প্রবাহিত হয়, যা এর আগে হয়নি বলে দাবি দুর্গত মানুষের। তেলাকি পানি উঠে বেরির উপর দিয়ে আমাকে অনেক কষ্ট, খাওয়ার কষ্ট, রান্না বাড়ার কষ্ট। আমাকে অত এলাকা কোনো বাড়িতে কোনো চুলাচাকি নেই। জরিয়া পানি কালকে সব চুলাচাকি নিয়েছে, কোনো ঘরে ভাত আনতে পারেন আজকে। পানি নেমে গেলে বাঁধের সংস্কার কাজ শুরু করার কথা জানায় পানি উন্নয়ন বোর্ড। এই অংশটা প্লাবিত হয়েছে, আমরা অপেক্ষা করতেছি যে ভাটায় পানি নেমে গেলেই দ্রুততার সাথে আমরা সেই অংশটা ব্রিজ ক্লোজ করে ফেলবো। ক্ষতিগ্রস্তদের দ্রুত সহায়তার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। 375 মেট্রিক টন চাল আমরা এই 7টি উপজেলায় দিয়েছি এবং গোখাদ্য, শিশু খাদ্য সহ নগদ ক্যাশ প্রায় 18 লক্ষ টাকা বরাদ্দ প্রদান করেছি। ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে বরগুনায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বিভিন্ন এলাকায় বেড়িবাঁধ উপচে জোয়ারের পানি ঢুকে পড়ে। ঝড়ো হাওয়ায় ভেঙে পড়ে ঘরবাড়ি। এতে 3 শতাধিক গ্রামের প্রায় 5 লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী জেলায় আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে 13,034টি ঘর, আর পুরোপুরি বিধ্বস্ত হয়েছে 3,374টি ঘর। প্লাবিত হয়েছে 6,000 হেক্টর কৃষি জমি। 13টি স্থানে ভেঙেছে বাঁধ। প্লাবিত হয়েছে 300 গ্রাম। এছাড়াও ক্ষতিগ্রস্ত হয়েছে আরও 20 কিলোমিটার বেড়িবাঁধ। ভাঙ্গেশ্বর মাডাম সারা ভাঙ্গে মানে তলায় দিকে আছে। এবার তো ঘরের মধ্যে পানি এসে গলা সমান। চাল ডাল মানে জাহানি দূরালে সুকেশ ফিরিস কিছুই হারাইতে রে। ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের ত্রাণ ও পুনর্বাসনের ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান বরগুনা জেলা প্রশাসক। সরকার কিন্তু দুর্গত মানুষের পাশে যেভাবে আমরা আছি, আশা করি এটা কিন্তু সেই সক্ষমতা আমাদের আছে এবং আমরা আশা করছি যে ভালোভাবে এই দুর্যোগ আমরা মোকাবেলা বা কাটিয়ে উঠতে সক্ষম হব। সার্বিক সহায়তা অব্যাহত থাকবে বলেও জানান তিনি। দিবাশ্রী বড়ুয়া, নিউজ ডেস্ক, দেশ টিভি। সংবাদ সকাল আরও থাকছে। বরিশালে বাড়ছে অনলাইন জুয়ায় আসক্তি, লোভের ফাঁদে সর্বস্ব হারাচ্ছে তরুণরা। আইন প্রয়োগের পাশাপাশি সচেতনতা তাগিদ। সাভারের বিতর্কিত ও সমালোচিত উপজেলা চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীবের বিপুল অবৈধ সম্পদের সন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন দুদক। ব্যাংক, রাজুক, সাব রেজিস্ট্রি অফিস, সিটি কর্পোরেশন ও বিআরটিএ সহ সরকারি বিভিন্ন দফতরে তথ্য চেয়ে চিঠি দিয়েছে তারা। একই সাথে তার স্ত্রীর সম্পদেরও তথ্য চাওয়া হয়েছে। মহিউদ্দিন আহমেদের সহযোগিতায় মাজহারুল ইসলামের রিপোর্ট। রাজধানীর অদূরে সাভারের উপজেলা চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব দুর্নীতি, অনিয়ম ও ক্ষমতার অপব্যবহার করে গড়েছেন সম্পদের পাহাড়। স্থানীয় ছাত্রনেতা থেকে রাজনীতির ছত্রছায়ায় অর্জিত সম্পত্তির মধ্যে রয়েছে রাজমহল, রাজ প্যালেস, অর্ধশতাধিক বাড়ি, ফ্ল্যাট, 100 একরের বেশি সম্পত্তি। দাপট আর ত্রাসে সাভারের অঘোষিত সম্রাট এ রাজীব। সম্প্রতি এ উপজেলা চেয়ারম্যানের অবৈধ সম্পত্তি নিয়ে ধারাবাহিক সংবাদ প্রকাশ করে দেশ টেলিভিশন। অবশেষে রাজীবের এসব অবৈধ সম্পদের অনুসন্ধানে 3 সদস্য বিশিষ্ট কমিটি গঠন করেছে দুর্নীতি দমন কমিশন দুদক।
রাজীবের ব্যাংক লেনদেনের তথ্য চেয়ে ৬২ তফসিলি ব্যাংকে চিঠি দিয়েছেন দুদকের তদন্ত কর্মকর্তারা। রাজুকের আওতাধীন এলাকায় রাজীব ও তার স্ত্রীর নামে কোনো ফ্ল্যাট ও প্লট আছে কিনা তা জানতে চেয়ে চিঠি দেওয়া হয়েছে রাজুককে। একই সাথে রাজধানীর আশেপাশের এলাকায় তার কোনো জমি আছে কিনা এবং তার কত সংখ্যক গাড়ি আছে সেগুলো জানতেও চিঠি দেওয়া হয়েছে সাব রেজিস্ট্রি অফিস এবং বিআরটিএ কার্যালয়ে। জনপ্রতিনিধিদের এমন অবৈধ সম্পত্তি অর্জনে হতাশা ব্যক্ত করে টিআইবির নির্বাহী পরিচালক বলছেন, দুর্নীতিবাজ জনপ্রতিনিধিরা সমাজের বিস্ফোরক। জনপ্রতিনিধিত্বের অবস্থান এবং তার মাধ্যমে ঊর্ধ্বতন পর্যায়ে রাজনৈতিকভাবে প্রভাবশালী ব্যক্তির সাথে যোগ সাজসের মাধ্যমে বা তার সহায়তায় পৃষ্ঠপোষকতায় যদি অবৈধ বা বৈধের সাথে অসামঞ্জস্যপূর্ণ সম্পদের মালিকানা অর্জন করা হয়ে থাকে তাকে বিচারে আনতে হবে, সেটা যেই হোক না কেন। রাজীব বেনামে যে সম্পদ গড়েছেন তাতে অন্য কারো সংশ্লিষ্টতা থাকলে তদন্তে তাদের নামও উঠে আসবে বলে জানিয়েছেন দুদক। মাজহারুল ইসলাম, দেশ টিভি, ঢাকা। এবারে বাজেটের খবর। শুরু হচ্ছে আরও একটি নতুন অর্থ বছর। বিগত বছরগুলোর মতো এবারও গুরুত্ব পাচ্ছে না শিক্ষা ও স্বাস্থ্য খাত। পরিকল্পনা থাকলেও বরাদ্দ করা হচ্ছে খুবই কম বাজেট। বিশেষজ্ঞরা বলছেন, দৃশ্যমান প্রকল্পগুলোতে বেশি মনোযোগ দিচ্ছে নীতি নির্ধারকরা, ফলে স্বাস্থ্য এবং শিক্ষার মতো জনগুরুত্বপূর্ণ খাত প্রত্যাশা অনুযায়ী গুরুত্ব পাচ্ছে না বাজেটে। বিস্তারিত আমেনা প্রণামীর প্রতিবেদনে। চলমান অর্থনৈতিক সংকটের মধ্যে আসছে নতুন অর্থ বছর। মূল্যস্ফীতির চাপ নিয়ন্ত্রণ এবং সমষ্টিক অর্থনীতির মৌলিক বিষয়গুলোকে উন্নত করাই বাজেটের প্রধান লক্ষ্য হয়ে থাকে। কিন্তু বিপরীত দিকে হাঁটছে আগাম বাজেট। বিশেষ করে স্বাস্থ্য ও শিক্ষার মতো জনগুরুত্বপূর্ণ খাতগুলো পাচ্ছে না প্রত্যাশিত বরাদ্দ। পরিকল্পনা মন্ত্রণালয় সূত্র বলছে, আগামী এডিবিতে শিক্ষা খাত ৩১,৫২৮ কোটি টাকা বরাদ্দ পাচ্ছে, যা মোট এডিপির প্রায় ১২%। আর স্বাস্থ্য খাতে বরাদ্দ থাকছে ২০,৬৮২ কোটি টাকা। অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনায় স্বাস্থ্য খাতে মোট এডিপির ১১% বরাদ্দের কথা বলা থাকলেও বাজেটে রাখা হচ্ছে ৭.৮%। প্রস্তাবিত বাজেট পর্যালোচনায় দেখা যায়, শিক্ষা ও স্বাস্থ্য খাতের বরাদ্দ অর্থ দিয়ে ভবন নির্মাণে বেশি আগ্রহী সংশ্লিষ্টরা। পুরাতন মেশিন দিয়ে অনেক কিছু করা হচ্ছে, টেস্টের রিপোর্টও কিন্তু ভালো আসে না। সেগুলো ভালো রিপোর্ট করার জন্য আমরা শহরে আসি, হাজার হাজার টাকা আমাদের বিজি রাখবে। এটা আমার পক্ষে দেওয়া যেমন সম্ভব না, একদিন রিক্সাওয়ালার পক্ষে দেওয়া সম্ভব না। বাংলাদেশে যে সরকার বাজেটগুলো করছে তাতে তো আমাদের জীবন জীবিকা নির্বাহ করা অনেক কঠিন হয়ে পড়ছে। 2 মেয়ে পড়াইতেছি, 1 মেয়ে পড়াইতে পারতাছি না, খরচ অনেক বেশি। শিক্ষা ও স্বাস্থ্য দেশের উন্নয়নে অগ্রাধিকার পাওয়ার যোগ্য হলেও দৃশ্যমান প্রকল্পগুলোকে বেশি গুরুত্ব দেওয়া হয় বলে আক্ষেপ করেন এ বিশ্লেষক। বরাবরই দেখা যাচ্ছে এই খাতে বরাদ্দ হয় না, যেটা হওয়ার কথা ছিল সেটা হয় না, আর যেটা হয় সেটাও আবার অপচয় হয়, ব্যয় হয় না। শিক্ষা এবং স্বাস্থ্য খাতে মেগা প্রজেক্ট নেওয়া দরকার। আর মেগা প্রজেক্ট যখনই আমরা বলি তখনই কিছু লোক তাড়াহুড়ো করে কতগুলো বিল্ডিংয়ের প্রজেক্ট নিয়ে আসে। আর গুরুত্বপূর্ণ এই দুই খাতে ব্যয় বাড়ানোর পরামর্শ এনবিআর এর সাবেক চেয়ারম্যানের। আমি এখানে পড়াশোনা করাবো না, ফাঁকি দেবো, তো ওর বাধ্য ওর ডলার ওখানে যেরকম গাইড বই পড়তে হচ্ছে তেমনি তার বিদেশেও পয়সা করি দিয়ে ডলার খরচ করি তার বিদেশে পড়তে হচ্ছে, আমার ডলার খরচ হচ্ছে। একই অবস্থা চিকিৎসার ব্যাপারে, আমি যদি আমার এখানে সব চিকিৎসা সব তোমার ঠিকমতো নিশ্চিত করতে পারি, যার জন্য আমি যন্ত্রপাতি সব কিছু দিয়েছি, তুমি সেটা করতে হচ্ছে না, আমার এই লোকেদের বাইরে যেতে হচ্ছে এবং সব ডলার বিদেশে দিয়ে আসতে হচ্ছে। বাজেটের আকারের পাশাপাশি বাস্তবায়নের দিকেও জোর দেওয়ার পরামর্শ বিশ্লেষকদের। আমাদের শিক্ষা এবং স্বাস্থ্য খাতে এবার বরাদ্দ বাড়বে এবং একই সাথে সাথে এটার যে খরচটা যেটা হবে সেটাও যেন মানসম্মত খরচ হয়, বিশেষ করে আমাদের জনবল তৈরিতে যেন খরচ হয় সেটাই প্রত্যাশা করব। বাজেট বাড়তে হবে, এখন সাথে সাথে যে জোরটা দিতে হবে বাস্তবায়নের। আমি বরাদ্দ রেখে দিলাম তারপরে বাস্তবায়ন করলাম না, এইটা হবে না। সেই জন্যই একই সাথে বাজেট আকারও বাড়াতে হবে এবং বাস্তবায়নের উপরে অবশ্যই 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 জোর দিতে হবে। বাজেটের সফল বাস্তবায়নে অপচয় রোধ এবং সুশাসন নিশ্চিতে সরকারকে কঠোর হওয়ার আহ্বান জানান তারা। আমেনা প্রণামী, দেশ টিভি, ঢাকা। পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদকে জিজ্ঞাসাবাদ করবে দুর্নীতি দমন কমিশন দুদক। একই সঙ্গে তার স্ত্রী ও সন্তানদেরও তলব করা হয়েছে।
আগামী 6 জুন বেনজির আহমেদের এবং 9 জুন তার স্ত্রী সন্তানদের হাজির হতে নোটিশ দেওয়া হয়েছে। এর আগে দুদকের আবেদনের প্রেক্ষিতে সাবেক আইজিপির স্থাবর অস্থাবর সম্পদ বাজেয়াপ্তের নির্দেশ দেন আদালত। জুবাইর রাজিন জানাচ্ছেন বিস্তারিত। সম্প্রতি সাবেক আইজিপি বেনজির আহমেদের অবৈধ সম্পদ নিয়ে গণমাধ্যমে একাধিক সংবাদ প্রকাশ ও প্রচার করা হয়। বেনজিরের বিপুল সম্পদের মধ্যে রয়েছে গোপালগঞ্জের শাহপুর ইউনিয়নে সাভানা ইকো রিসোর্ট নামের এক অভিজাত ও দৃষ্টিনন্দন পর্যটন কেন্দ্র। এছাড়া তার স্ত্রী ও 2 মেয়ের নামে দেশের বিভিন্ন এলাকায় অন্তত 6টি কোম্পানির খোঁজ মিলেছে। 5 প্রতিষ্ঠানে বিনিয়োগের পরিমাণ 500 কোটি টাকার বেশি। গেল বৃহস্পতিবার দুর্নীতি দমন কমিশন দুদকের প্রতিবেদনে উল্লেখ করা হয়, বেনজির আহমেদের বিরুদ্ধে অভিযোগ তিনি ক্ষমতার অপব্যবহার করে দেশে বিদেশে নামে বেনামে শত শত কোটি টাকার সম্পদ গড়েছেন। এসব সম্পত্তি স্থানান্তর, বিক্রি ও বিদেশে পাচারের চেষ্টা করেছেন তিনি। এ অবস্থায় রাষ্ট্রের ক্ষতি আশঙ্কা করে তার সব সম্পত্তি ক্রোকের আবেদন করেন দুদক কর্মকর্তা। আদালত এরই প্রেক্ষিতে মানি লন্ডারিং আইন ও দুর্নীতি দমন কমিশন বিধির আলোকে সাবেক এ আইজিপির সব সম্পত্তি ক্রোকের নির্দেশ দেন। এবার সাবেক এই আইজিপিকে তলব করল দুর্নীতি দমন কমিশন। আগামী 6 জুন বেনজির আহমেদকে তলব করেছে দুর্নীতি বিরোধী এ সংস্থা। একই সাথে 9 জুন তলব করা হয়েছে বেনজির আহমেদের স্ত্রী ও সন্তানদের। জুবাইর রাজিন, দেশ টিভি, ঢাকা। সংবাদ সকালে আরো থাকছে। লালমনিরহাটে বাড়ছে ভুট্টা চাষ। এবার ন্যায্য দাম পাওয়া নিয়ে শঙ্কায় চাষিরা। মেহেরপুর পুলিশ লাইনের পরিত্যক্ত জমিতে সবজি বাগান। বরিশালে উঠতি বয়সের তরুণেরা আসক্ত হচ্ছে অনলাইন জুয়ায়। আর লোভনীয় ফাঁদ পেতে সর্বস্ব কেড়ে নিচ্ছে জুয়ারি চক্র। পুলিশ বলছে অপরাধীদের আনা হবে আইনের আওতায়। যদিও সচেতন মহলের দাবি, এই সংকট উত্তরণের জন্য সচেতনতা বাড়ানোর বিকল্প নেই। সহকর্মী শফিক মুন্সির প্রতিবেদনে থাকছে বিস্তারিত। অনলাইন গেমিং কিংবা বিভিন্ন খেলা দেখায় আসক্ত তরুণদের প্রথমে টার্গেট করা হয়, পরে তাদেরকে লোভনীয় জুয়ার ফাঁদে ফেলে কেড়ে নেওয়া হয় বাজির টাকা। বরিশালে কয়েক বছর ধরে সক্রিয় এমন প্রতারক চক্র। পরিচয় গোপন রাখার শর্তে দেশ টিভির ক্যামেরায় নিজেদের অভিজ্ঞতার কথা জানান ভুক্তভোগীরা। তারা বলছিল এই অনলাইন বেট করলে বিভিন্ন পয়েন্ট পাবো, এই পয়েন্ট পরবর্তীতে ডাবল টাকায় সেল দিতে পারবো। তাদের বিকাশ নাম্বার নিই এবং বিকাশ নাম্বারে 10,000 টাকা পাঠাই এবং পাঠানোর সাথে সাথে তাদের নাম্বার বন্ধ পাই এবং যে আইডি দিয়ে আমার সাথে কথা হয়েছিল সেই আইডি ডিজেবল পাই। পরে আমি একটা সময় অনলাইনে অনেক লুডো খেলতাম, তো খেলতে খেলতে একটা সময় যে অনলাইন ব্যাটিং অ্যাপ নামে এরকম একটা কমিউনিটির সাথে আমার পরিচয় হয়। তাদের কথা মতো আমি বিশাল একটা অ্যাকাউন্ট নাম্বার ঢোকাই। তো পরবর্তীতে আমি খেলার পরে আমি জিততো। পরবর্তীতে আমি এটা তো পাওয়ার কথা যে কমিউনিটির সাথে আমার যোগাযোগ ছিল, তো আমি কারোর সাথে যোগাযোগ করতে পারিনি। বরিশালে এই অপরাধী চক্রের পৃষ্ঠপোষকতা করছেন কেন্দ্রীয় যুবলীগের এক নেতা। গত 19 মে পুলিশের হাতে আটক জুয়া চক্রের সদস্য ইব্রাহিম খান কামরান প্রাথমিক জিজ্ঞাসাবাদে এ তথ্য দিয়েছে বলে নিশ্চিত করেছে কয়েকটি সূত্র। পুলিশ বলছে পুরো চক্রকে আইনের আওতায় আনার চেষ্টা করছে তারা। একটি অনলাইন জুয়া যারা খেলে থাকে তাদের বরিশাল অঞ্চলের টুস্কি অ্যাপসকে যিনি পরিচালনা করেন, এই রিজিয়নের যে লিডার, তাকে আমরা গ্রেফতার করতে সক্ষম হয়েছি এবং তার অ্যাকাউন্টসে ব্যাপক পরিমাণ লেনদেনের প্রমাণও আমরা পেয়েছি। অনলাইন জুয়ার অন্ধকার জগৎ থেকে তরুণদের রক্ষায় জনসচেতনতার বিকল্প নেই বলে জানান এই বিশেষজ্ঞ। বাবা মা চাইলেই তাদের অ্যাকাউন্টগুলোকে কন্ট্রোল করতে পারে। তো বাবা মা যদি এই কম বয়সী বাচ্চাদের অ্যাকাউন্ট কন্ট্রোল করে তাহলে আসলে তাদেরকে এখান থেকে ফিরিয়ে রাখা সম্ভব। মোট 70 থেকে 75 জন সদস্য বরিশাল বিভাগে নিয়ন্ত্রণ করছে অনলাইন জুয়া। তাদের সঙ্গে থাইল্যান্ডের 2 নাগরিক জড়িত বলে জানা গেছে। শফিক মুন্সি, দেশ টিভি, বরিশাল।